হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভয়ঙ্কর সাবজেক্টটির সাজেশনটি নিয়ে আলোচনা করব। এই বিষয়টা তোমরা যদি ভালো করে না পড়ো তাহলে এটাতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ফেল করে। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, এই দুইটা বিষয় খুব বেশি ফেল করে স্টুডেন্টরা। তাই তোমরা এই দুইটা বিষয়কে বেশি গুরুত্ব দিবা। দেখো, আমি এখানে ইংলিশ 2 থেকে শর্ট সাজেশন। এখান থেকে দেখো, সিন পেসেজে তোমাদের মার্ক থাকবে হচ্ছে 14। দেখো, এমসিকিউ থাকবে 3, কোয়েশ্চেনে থাকবে 6, আর ফ্লো চার্টে থাকবে 5। এই টোটাল হচ্ছে 14 মার্ক। এমসিকিউ থাকবে 6টা, একটা প্রশ্নতে হাফ করে, মানে 6টা কারেক্ট করতে পারলে তুমি 3 পাবে। তারপর কোয়েশ্চেন তোমাদের 3টা দেওয়া থাকবে, এক একটা কারেক্ট করতে পারলে 2 করে 6। আর ফ্লো চার্ট দেওয়া থাকবে, এই ফ্লো চার্টটা লিখতে পারলে তোমরা এখান থেকে 5 পাবে। এই টোটাল হচ্ছে 14 মার্কে তোমাদের সিন পেসেজে পরীক্ষা হবে। এখন দেখো, এখানে আমি তোমাদের টোটাল 7টা সিন প্যাসেজ দিছি। তোমাদের মনে রাখতে হবে, যেহেতু তোমরা ফাইনাল পরীক্ষায় যেতেছো, তোমরা কখনো রিস্ক নেওয়া যাবে না। এর মধ্যে আমি তোমাদের চারটা সিন প্যাসেজ বললাম। ইনশাআল্লাহ এর মধ্যে 1 নম্বর যেটা রাখলাম এটাই আসবে, আর যদি এটা না আসে 4টার ভিতরে একটা আসবে। আর এছাড়াও তোমরা বাকি 3টা একটু দেখে নিবা, কারণ রিস্ক নেওয়া যাবে না। আমি বারবার বলতেছি, যেহেতু এটা ফাইনাল পরীক্ষা, এটা রিস্ক নেওয়া যাবে না। তাহলে চলো আমরা প্যাসেজগুলো নিয়ে আলোচনা করি। এই যে দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য potential টু revolution দ্য ওয়ে উই লার্ন ডট ডট। এটা দেখো, আমি অল্প একটা লাইন লিখে দিছি, তারপরে এটা কিভাবে পাবে। ইউনিট 1 এর মধ্যে লেসন 2 এর বি নাম্বার গল্পটা হচ্ছে এটা। এটা কিন্তু তোমাদের আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে বলে দিলাম 100% আসবেই আসবেই আসবেই। যদি বাই চান্স এটা না আসে তাহলে আরো 3টা বিকল্প আছে, তবে আমার কাছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি কারণে ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলি। বর্তমান যুগ কিন্তু এআই যুগ, বর্তমান যুগটা কিন্তু এআই যুগ। তাই এই এই প্যাসেজটা তোমরা এত ভালোভাবে পড়বা, প্যাসেজটার অর্থটাকে, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং তোমরা ভালো করে মুখস্থ করে নিবা সিনোনিম সহকারে। কারণ তুমি যদি সিনোনিম গুলা পারো তাহলে এমসিকিউ গুলো 6টাই তোমাদের কারেক্ট হবে, প্রশ্নগুলো সঠিক লিখতে পারবে, আর ফ্লো চার্টটাও তোমরা ধরতে পারবে, লিখতে পারবে। তারপরে দেখো, 2 নং, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ। এটা দেখো, ইউনিট 1 এর মধ্যে লেসন 4 এর সি নাম্বারটা তোমরা এটা পাবে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমাকে যদি বলো তো কোনটা আসবে, আমি 1 নাম্বারটাই যে আর্টিফিশিয়ালটা রাখবো, আর এটাকে আমি 2 নাম্বার রাখছি। খুব ভালো করে পড়ে নিবা। তারপরে 3 নং দেখো, দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য করেলিনা মাউন্টেন। এটা দেখো, ইউনিট 8 লেসন 3 এর সি নাম্বার। এটা কিন্তু তোমাদের বিএলটিপি 2024 সালে এসেছিল। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের, এই পেসেজটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা আমি 3 নাম্বার রাখছি। তোমরা এই 3টা খুব ভালো করে পড়বে। তারপরে দেখো, দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল সেট। এটা ইউনিট 8 লেসন 1 এর বি নাম্বার। এই চারটা মডেল কিন্তু তোমাদের ভালো করে একদম টুডস্ত মুখস্থ করে নিতে হবে। মানে কি, ওয়ার্ড মিনিং গুলো, অর্থগুলা ভালো করে, তাহলে তোমরা এখান থেকে 14টা মার্ক অনায়াসে পেতে পারবা। আর বাকি যেগুলো আছে দেখো, 5 নাম্বার, সাম অফ হো লিভ ইন আউটসাইড সোনারগাঁও। এটা দেখো, ইউনিট 2 এর লেসন 4 এর বি নাম্বার। এই মডেলটা ইম্পর্টেন্ট আছে, তোমরা এটা পড়ে নিবা। আমি যে 7টা দিছি 7টাই কিন্তু ইম্পর্টেন্ট, এর মধ্যে 4টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, 5 নাম্বার, এই 6 নাম্বারটা হচ্ছে লালন শাহ, ইউনিট 2 লেসন 2 এর এফ নাম্বারটা। এটাও তোমরা মোটামুটি পড়ে নিবা, রিস্ক নিও না। তারপরে 7 নাম্বার দেখো, শেখ মোহাম্মদ সুলতান। এটা দেখো ডট ডট, ইউনিট 2 এর লেসন 3 এর সি নাম্বার। তোমরা এই মডেলগুলো পড়বা, তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা। এর বাইরে তো তোমাদের আসবে না ইনশাল্লাহ। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি। একটা কথা মনে রাখবা, সাজেশন হচ্ছে পরামর্শ, সাজেশন অর্থ হচ্ছে পরামর্শ। আমি তোমাদের কিন্তু এটা পরামর্শ দিতেছি।
তোমাদের কিন্তু সবসময় বেশি বেশি পড়া উচিত, যেহেতু পরীক্ষার সময় নাই, তাই তোমরা এই মডেলগুলো পড়ে নিবা। এর মধ্যে চারটা, এই প্রথম চারটা তোমরা ভালো করে পড়ে নিবা। এই চারটা থেকে একটা কমন পড়বে। আমার কাছে মনে হইতেছে তোমরা পাঁচটা থেকে দেখবে এটা আইসা পড়ছে ইনশাল্লাহ। এখন আমি আনসিন গুলা দিব। আনসিন কিন্তু একটু বেশি দিব। কি কারণে আনসিন বেশি দিব? আনসিন মানে কি আনকমন। এটা তোমাদের বইয়ের ভিতর থেকে আসতে পারে, বইয়ের বাইরে থেকে আসতে পারে, এটা কখনো কমন পড়ে না। যদি কপাল ভালো থাকে তাহলে কমন পড়বে। তাহলে চলো আমরা আনসিন কমপক্ষে 10 থেকে 12টার মতো আনসিন পেসেজ দিব। এখন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আনসিন পেসেজগুলো দিব। তোমাদেরকে আমি আবারও বলি, আনসিন পেসেজ কিন্তু কখনোই কম পড়ে কমন পালানোটা কষ্টকর। এই কারণে তোমাদের কমপক্ষে 13টার মতো আনসিন পেসেজ পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। এখানে দেখো, আনসিন পেসেজে থাকবে তোমাদের 10, সিন পেসেজে হচ্ছে তোমাদের 14, আর আনসিন হচ্ছে 10। এই টোটাল 24 মার্ক থাকবে তোমাদের এ পার্টে। এখানে কিন্তু 3টা পার্টে ভাগ করে আসবে প্রশ্নগুলা। এ পার্টে এ পার্টে থাকবে তোমাদের 24, বি পার্টে 20, গ্রামারে 20, আর সি পার্টে 8 আর 16। এই টোটাল তোমাদের 60 মার্কে পরীক্ষা হবে। তোমাদের টোটাল 60 মার্কে পরীক্ষা হবে। 60কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কত? 20। যদি তোমরা 20 পাও তাহলে ইংলিশে পাস করতে পারবে। আর ইংলিশে পাস করার জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে? সিবিটা এবং গ্রাফ এন্ড চার্ট, এই দুইটা ভালো করে আয়ত্ত করে নিতে হবে। সিবিটা এবং গ্রাফ এন্ড চার্ট তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ফরম্যাটটা দিব। সিবিটাও দিব এবং গ্রাফ এন্ড চার্টটাও দিব। আর যদি তোমরা পারো, আগে শিখে থাকো, তাহলে আগেরটাই শিখে নিবা, নতুন করে শেখার দরকার নাই। তাহলে এখানে দেখো, আমরা যে আনসিন পেজগুলা এটা কিভাবে থাকবে। তোমাদের শূন্যস্থান থাকবে, মানে ফিলিং গ্যাপ। শূন্যস্থান থাকবে, শূন্যস্থানে থাকবে 4 নাম্বার। গ্যাপ থাকবে তোমাদের 8টা অথবা 6টা, তোমাদের 4 নাম্বার থাকবে। আর রিয়ারেন্সে 6টা সেন্টেন্স থাকবে। এক একটা সেন্টেন্স কারেক্ট করতে পারলে 1 করে, টোটাল 6 নাম্বার। একটা কথা মনে রাখবে, আর তোমাদের এটা মনে রাখতে হবে, রিয়ারেন্স কিন্তু এই পেজেসগুলো যদি তুমি না পারো, এই পেজেস থেকে রিয়ারেন্সগুলো দিবে। যে পেজটা আসবে আনসিনে এইটার থেকে রিয়ারেন্স দিবে। আর এইটা পেজেসগুলো যদি ভালো করে আয়ত্ত করে না নিতে পারো তাহলে রিয়ারেন্সগুলো কিন্তু মিলাইতে পারবে না। এই কথাটা মনে রাখবে। এই কারণে পেজটা খুব ভালো করে পড়ে নিতে হবে। পেজটা ভালো করে পড়ে নিলে তুমি রিয়ারেন্সটা পারবা। এখানে দেখো, এখানে এই যে ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাভ বিন মেনি অলরিমিং রিপোর্ট, এই পেজটা তোমরা পড়ে নেবে। এটা কোথায় পাইবা? মডেলের মধ্যে পাইবা। সিন মডেলের নিচে নিচে পেজগুলা তোমরা আনসিনগুলা পাইবা। তারপরে দেখো, হিউম্যানস, অ্যানিমেলস অ্যান্ড প্লান্টস আর অল ইম্পর্টেন্স ডট ডট, এই পেজটা পড়ে নিবা। তারপরে 3 নং পেজটা লক্ষ্য করো, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ এ হিউম্যান ডট ডট, এই পেজটা পড়ে নিবা। তারপর 4 নং হচ্ছে শাহেদ ডক্টর শামসুযোদ্ধা ডট ডট, এই পেজটা পড়বা। 5 নং হচ্ছে হামিদুর রহমান ডট ডট, এই পেজটা ভালো করে পড়ে নিবা। তারপরে উমেন ইন আওয়ার সোসাইটি হ্যাভ অলওয়েজ বিন ডট ডট, এই পেজটা ভালো করে পড়ে নিবা। তারপর 7 নং পেজটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইউনিসেফ, খুবই ইম্পর্টেন্ট একটা পোস্ট পেজেস, এটা পড়ে নিবা ভালো করে। তারপরে এই যে এটাও ইম্পর্টেন্ট, স্পোর্টস আর এ পপুলার, এই পেজটা ভালো করে পড়ে নিবা। তারপরে গ্রিন হাউস ইফেক্ট ইজ অ্যান, এই পেজটা পড়বা, ইম্পর্টেন্ট আছে। স্ট্যাটিস্টিক্স শো দ্যাট, এই পেজটা পড়ে নিবা। তারপরে দেখো, দ্য এনভায়রনমেন্ট রেপার্টস, খুবই ইম্পর্টেন্ট একটা পেজেস, এটা পড়ে নিবা। দেয়ার আর এ গুড এ নাম্বার, এই পেজটা পড়বা। তারপরে দেখো, নাম্বার অফ রিজন। তারপরে 13 নাম্বার কমিউনিকেশন কম্পিটেন্ট রেফার টু, খুবই ইম্পর্টেন্ট একটা পেজেস, এই পেজটা খুবই ইম্পর্টেন্ট। এই পেজটা ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট এইগুলো আমি তোমাদেরকে বেছে বেছে দেখাচ্ছি। এটির ভিতরে 13 থেকে, এই 13গুলো অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে। আনসিন পেজেস কিন্তু আমি আবারও বলতেছি, আনসিন পেজেস কিন্তু সহজে কমন পড়ে না। এই কারণে 13টা একটাও বাদ দেওয়া যাবে না। তারপরেও সবচাইতে ভালো করে পড়ে না। আর যদি এটা না ভালো করে পেজটা না পারো তো শূন্যস্থান তো পারবে না, রিয়ারেঞ্জও পারবে না। এই পেজগুলো খুব ভালো করে পড়ে নিতে হবে। এখান থেকে তোমরা 1 নং পেজটা পড়বা, ইম্পর্টেন্ট। তারপরে একের পরে এই যে 13 নং পেজটা, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে 11 নং, 9 নং, 7 নং, এই পেজগুলো পড়বা। তারপর হচ্ছে 2 নং, আর হচ্ছে তোমাদের এই যে 8 নং।
আমার কাছে এইগুলো ইম্পর্টেন্ট লাগে, তবে তোমাদের 13টাই পড়ে নিতে হবে। তোমাদের গ্রামার পার্ট মানে বি পার্টে মার্ক হচ্ছে 20। কোয়েশ্চন নং 6 থেকে, মানে এটার নাম হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। এখান থেকে তোমরা যে পেজগুলো পড়ে নিবে, অ্যাজ সুন অ্যাজ, দেয়ার, অ্যাজ ইফ, উড রাদার, লেট অ্যালোন, হ্যাড বেটার, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, ওয়াজ ব্রন, অলদো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, হ্যাভ টু, হ্যাজ টু, হোয়াট ইফ। এই প্রশ্ন এইগুলো পড়ে নেবে ইনশাল্লাহ, এখান থেকে তোমাদের কমন পড়বে। বি পার্ট গ্রামার অংশ থেকে আমরা যে মডেলগুলো পড়ে নিব, 1 নং মডেলে 1 থেকে 5 পর্যন্ত পড়ে নিব, 2 নং মডেলেরও সেমভাবে আমরা 1 থেকে 5 পর্যন্ত পড়ে নিব, কারণ প্রত্যেকটা তোমাদের বোর্ডে এসেছে, বিএমটি বোর্ডে, তাই এটি খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়বে। 3 নং মডেলেরও 1 থেকে 5 পর্যন্ত আমরা ভালো করে পড়ে নিব। 4 নং সেমভাবে 4 নং মডেলেরও 1 থেকে 5 পর্যন্ত আমরা ভালো করে পড়ে নিব। প্রত্যেকটা কিন্তু তোমাদের বিএমটি বোর্ডে এসেছে। 5 নং মডেলেরও 1 থেকে 5 পর্যন্ত আমরা পড়ে নিব। প্রত্যেকটাই তোমাদের বিগত সালে বিএমটি বোর্ডে এসেছে, তাই এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পার্ট সি কম্পোজিশন অংশ থেকে এখানে তোমাদের থাকবে 16 মার্কস। এখানে তোমাদের দুইটা আইটেম থাকবে, একটা হচ্ছে সিবি এন্ড গ্রাফ এন্ড চার্ট। সিবি থেকে তোমরা মাত্র 3টা সিবি পড়ে নিবা। পোস্ট অফ এ জুনিয়র অফিসার ইন সোনালী ব্যাংক, 1 নং সিবিটা, এটা ভালো করে পড়ে নিবা। 2 নং সিবিটা হচ্ছে পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর, এই সিবিটা খুব ভালো করে পড়ে নিবা। তারপর 3 নং সিবিটা হচ্ছে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা টিচার, এরকম আসতে পারে, এই সিবিগুলো পড়ে নিবা। নোট এখানে দেখো 3টি পড়লে একটি কমন পড়বে ইনশাল্লাহ, এখানে 8 নাম্বার থাকবে তোমাদের। তারপর 2 নম্বরে দেখো গ্রাফ এন্ড চার্ট। নোট একটি ফরম্যাট শিখলেই লিখতে পারবে, আমি তোমাদের ফরম্যাটটা অবশ্যই দিয়ে দিব। গ্রাফ এন্ড চার্টের জন্য এই স্ট্রাকচারটা দেখো, গ্রাফ এন্ড চার্ট থেকে এই স্ট্রাকচারটা আমরা সমাধান করব। এই স্ট্রাকচারটার উপর ভিত্তি করে আমি একটি প্রশ্ন সলভ করে দিব, তোমাদের যেভাবে আসুক। এই স্ট্রাকচারটা কিভাবে, এই স্ট্রাকচারটার উপর কিভাবে গ্রাফ উপর ভিত্তি করে গ্রাফ এন্ড চার্টটা আনসার করতে হয়, আমরা প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে অর্থ সহকারে জানাবো। তাহলে চলো আগে গ্রাফ এন্ড চার্টের স্ট্রাকচারটা একটু ভালো করে আমরা বুঝে নিই। দেখো, গ্রাফ এন্ড চার্ট তোমার যে কোনো একটা আসতে পারে। এখানে লিখবা দা ভার গ্রাফ। যদি গ্রাফের নামটা উল্লেখ থাকে তাহলে ভার কথাটা লিখতে হবে না, আর যদি গ্রাফের কথাটা উল্লেখ না থাকে তাহলে অবশ্যই গ্রাফের নামটা দিতে হবে বার গ্রাফ। শোজ অথবা রিপ্রেজেন্ট, এখানে যদি শোর সাথে পশ্চাতে উল্লেখ থাকে তাহলে এস লিখবো, আর না হলে লিখবো না। রিপ্রেজেন্ট তুমি যে কোনো একটা দিতে পারো, দেখো এখানে আমি অপশন দিচ্ছি। তারপর বিষয়টা লিখতে হবে। তারপর দেখো, অ্যাকর্ডিং টু দা ভার গ্রাফ দা লোয়েস্ট হইতে পারে অথবা হাইয়েস্ট হইতে পারে। এই যে দেখো আমি এখানে ব্র্যাকেট দিয়ে কোন জায়গায় তোমাদের পরিবর্তন করতে হবে এটা আমি ব্র্যাকেট দিয়ে লিখে রেখেছি। তারপরে পার্সেন্টেজ অফ বিষয়টি লিখতে হবে। ওয়াজ ইন দা ইয়ার অফ, পরে সালটা লিখতে হবে। সাল অথবা দেখবো অনেক সময় মাসের নাম থাকে, সাল না লিখে মাসের নাম থাকে, তাহলে নামও লিখতে পারো। এন্ড ইট ওয়াজ, যত পার্সেন্ট থাকবে অত পার্সেন্ট লিখতে হবে ওই সালের মধ্যে। তারপরে অন দা আদার হ্যান্ড, অপরপক্ষে দা হাইয়েস্ট অথবা লোয়েস্ট, যদি হাইয়েস্ট হয় তাহলে হাইয়েস্টে লিখবা, লোয়েস্ট হইলে লোয়েস্টে লিখবা। প্রথমে হাইয়েস্ট হইলে পরেরটা লোয়েস্ট, আর প্রথমটা লোয়েস্ট হইলে পরেরটা হাইয়েস্টে লিখতে হবে। পার্সেন্টেজ অফ বিষয়টি লিখবা। ওয়াজ ইন দ্য ইয়ার অফ, সালটা অথবা নাম যেটা থাকবে এটা লিখবা। এন্ড ইট ওয়াজ পার্সেন্ট ফ্রম দ্য ইয়ার, সাল টু সাল, মানে এত সাল থেকে এত সালের মধ্যে কতটুকু আছেন এটা লিখবা, অথবা নাম টু নাম। তোমরা এটা একটু ভালো করে বোঝার জন্য আমাদের প্রশ্নটা অবশ্যই কিভাবে সলভ করে এটা দেখলে আরো ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। পরে ইন, সাল বা নাম থাকলে নামটা লিখবা, কমা দিয়ে বিষয়টি লিখবা। ইট ওয়াজ, যত পার্সেন্ট আছে পার্সেন্ট করে ফুল স্টপ দিবা। ইন দ্য নেক্সট ইয়ার, পরিবর্তন পরবর্তী বছরে, কমা দিয়া ইট ওয়াজ, যত পার্সেন্ট আছে অত পার্সেন্ট লিখবা, ফুল স্টপ দিবা। ডিউরিং দিস পিরিয়ড, এখানে কমা হবে। ইট ভেরিড ফ্রম, যত পার্সেন্ট আছে পার্সেন্ট লিখবা, টু লিখে আবার পার্সেন্ট লিখবা, পরে ফুল স্টপ। হাউএভার, কমা দিবা। ইন, সাল বা নাম থাকলে নামটা লিখবা বা সালটা লিখবা, পরে কমা দিয়ে বিষয়টা লিখবা। ওয়াজ পার্সেন্ট, পরে ফুল স্টপ দিবা। এন্ড ইন, সাল বা নামটা থাকলে নামটা লিখবা, পরে কমা দিয়ে বিষয়টা লিখবা। ইট ওয়াজ পার্সেন্ট, যত আছেন অত লিখবা, ফুল স্টপ দিবা। পরে এগেইন
আবার বা পুনরায় কমা দিবা, কমা দেওয়ার পর ইনটা লিখবা, পরে নাম বা সালটা লিখবা, পরে কমা দিয়ে বিষয়টি লিখবা, ইট ওয়াজ, পাশেরটা যেটা আছে এটা লিখবা, তারপরে ইট ইনক্রিজ অথবা ডিক্রিজ, যদি বৃদ্ধি পায় তাহলে ইনক্রিজ লিখবা, আর হ্রাস পেলে ডিক্রিজ ফ্রম দ্য লাস্ট ইয়ার। ফাইনালি কমা দিবা, দ্য বার গ্রাফ শোজ দ্যাট রাইস এন্ড ফল, যদি আপ ডাউন করে তাহলে রাইস এন্ড ফল লিখবা, ইন লিখবা, তারপরে বিষয়টি লিখবা, পরে ওভার দ্য ইয়ার্স, যদি বছর হয় তাহলে এটা লিখবা। এটা হচ্ছে টাকচারটা। এখন এই টাকচারটার উপর ভিত্তি করে একটা প্রশ্ন থেকে কিভাবে সলভ করতে হবে এটা আমরা অর্থ সহকারে এবং ভেঙে ভেঙে তোমাদের দেখাবো, যেন খুব সহজে বুঝতে পারো। দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উপর ভিত্তি করে এই টাকচার থেকে আমরা এটা ভেঙে ভেঙে দেখাবো। দেখো প্রশ্নটা কি বলছে, দা গ্রাফ বিলো শোস। তোমাদের এখানে বিলো লেখা থাকলে প্রশ্নতে কখনোই আনসার করার সময় বিলোটা লেখা যাবে না, এটা মনে রাখবা। দা গ্রাফ বিলো শোস দা ইন্টারনেট ইউজার, মানে ইন্টারনেট ব্যবহারকারী, ফ্রম 2015 টু 2021, মানে 2015 থেকে 2021 সালে ইন্টারনেট যে ব্যবহার করছে এই সম্বন্ধে আমরা বলছি, লিখতাম ডিসক্রাইব গ্রাফ ইন at লিস্ট 80 ওয়ার্ডস, মানে বলতে 80 ওয়ার্ডের ভিতর, কমপক্ষে 80 ওয়ার্ড, 80 ওয়ার্ডের উপর হলে সমস্যা নাই, কিন্তু 80 ওয়ার্ডের কম যেন না হয়। তারপর দেখো এই যে পার্সেন্টেজ গুলা, 2015 সালে দেখো 25%, 2016 সালে 30%, 2017 সালে 35%, 2018 সালে 50%, 2019 সালে 65%, 2022 সালে 20 সালে তোমার দেখো 70%, 2021 সালে হচ্ছে 73%। এটা কিভাবে লিখতে হবে চলো আমরা দেখাই। প্রথমে দেখো আমাদের নামটা লিখবো দা, এই যে এখানে যেটা আছে এটা লিখবো দা গ্রাফ শোস। এই যে এখানে দেখো আমরা কি লিখছি, স্ট্রাকচারটা দেখো, দা দা গ্রাফ শোস, তারপরে বিষয়টা লিখবা, বিষয়টা কি দেখো, এই যে এখানে লেখা আছে দা ইন্টারনেট ইউজার, তাহলে আমরা এই যে দেখো প্রত্যেকটা বিষয় আমরা ভেঙে ভেঙে দেখাবো। দা দা ভার গ্রাফ শোস অথবা রিপ্রেজেন্ট, যে কোনো একটা লিখবা। দেখো নীল কালি দিয়ে যেগুলো আমি লিখেছি এইখানে শুধু খালি পরিবর্তন করতে হবে। দা এই যে নামটা আমরা বলছিলাম টাকটার মধ্যে যে নামটা লিখবা, আমরা নামটা লিখছি ইন্টারনেট ইউজার, পরে আমাদের এই যে এখানে ফুল স্টপ দিছি, এটার কাজ শেষ। পরে আমরা কি লিখছি, অ্যাকর্ডিং টু দা ভার গ্রাফ, যে এখানে লিখছি দেখো অ্যাকর্ডিং টু দা ভার গ্রাফ দা, এখানে দেখো আমরা ডাকটা দেখবো কত। দেখো এই সালগুলোর মধ্যে প্রথমে সবচেয়ে কম আছে, তাহলে আমরা কি বলবো, লোয়েস্ট বলবো। এই যে দেখো স্ট্রাকচার অনুসারে আমরা কি বলছিলাম, হাইয়েস্ট অথবা লোয়েস্ট বলবো। তাহলে এখানে দেখো আমরা কি লিখছি, এই যে দ্য লোয়েস্ট অথবা হাইয়েস্ট পার্সেন্টেজ অফ, পরে আবার বিষয়টা লিখতে হবে, যে আমরা লিখছি দেখো অ্যাকর্ডিং টু দ্য বার গ্রাফ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, পরে এই যে বিষয়ের নামটা লিখতে হবে অফ ইন্টারনেট ইউজার, ঠিক আছে। পরে দেখো কি লিখছি, ওয়াজ ইন দা ইয়ার অফ, এই যে আমরা লিখছি দেখো দেখো এই যে ওয়াজ ইন দা ইয়ার অফ কত সাল, প্রশ্নটাতে তোমরা দেখো এটা সালটা ছিল যে 2015 সাল, কত পার্সেন্ট, 25%। এই যে আমরা এখানে লিখছি দেখো অফ ইয়ার 2015 এন্ড ইট ওয়াজ 25%, এই ফুল স্টপ, এই কাজটা আমাদের শেষ। পরে দেখো আমাদের স্ট্রাকচারটা কি, অন দ্য আদার হ্যান্ড, এই কথাটা লিখতে হবে, যে আমরা দেখো এখানে লিখছি অন দ্য আদার হ্যান্ড, পরে একটা কমা দিছি, এই যে অন দ্য আদার হ্যান্ড একটা কমা, কমা দেওয়ার পর দেখো পরেরটা লিখতে হবে, আগেরটা যেহেতু আমরা লোয়েস্ট লিখছি দেখো এখানে ইন্টারনেট ইউজার, এই যে লোয়েস্ট লিখছি, এখন এখন আমাদের লিখতে হবে হাইয়েস্টটা, অন দ্য আদার হ্যান্ড দ্য হাইয়েস্ট, এই কথাটা মনে রাখবা, দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ইন্টারনেট ইউজার ওয়াজ ইন দ্য ইয়ার অফ 2021 and it was 73% from the year 2020 to 2021। যে আমরা স্ট্রাকচারটা দেখো কি বলছিলাম, অন দ্য আদার হ্যান্ড, আদার হ্যান্ডের পরে দা, আগেরটা যদি লোয়েস্ট দিয়ে এখন লিখতে হবে হাইয়েস্ট, হাইয়েস্ট পার্সেন্টেজ অফ বিষয়টা লিখছি ইন্টারনেট ইউজার ওয়াজ ইন দ্য ইয়ার অফ, যে সালটা লিখছি, আমরা সালটা কত লিখছি দেখো, আমরা সালটা লিখে দিছি এখানে দেখো 2021, তারপরে দেখো 2021 লেখার পর এন ইট ওয়াজ পার্সেন্টটা লিখছি দেখো, এন ইট ওয়াজ পার্সেন্টটা লিখছি 73%। দেখো 2021 সালে আমাদের যে 2021 সালে পার্সেন্টটা ছিল 73%, 73%। পরে দেখো স্ট্রাকচার অনুসারে আমরা লিখছি ফ্রম দ্য ইয়ার, সাল টু সাল, তাহলে আমরা এই যে সালটা লিখছি ইয়ার কত থেকে 2020 থেকে 2021, এটা কি কিভাবে লিখছি দেখো,
এই দুইটাই কিন্তু সর্বোচ্চ আছে, 2020 আর 21 সর্বোচ্চ আছে, এই কারণে 2020 থেকে 2021 উল্লেখ করে দিব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে স্ট্রাকচারটা দেখো, এখানে লিখছি কি ইন, তারপরে সালটা লিখতে হবে, ঈদ সাল। এই যে ইন লিখছি, ইনের পরে সালটা লিখছি, যেহেতু আমরা 15 করার পরে কত আছে সালটা দেখো, 15 পরে 16 আছে, আমরা 16টা লিখবো। এই যে আমরা 16টা লিখছি, ইন 2016। পরে বলছে কি বলছে, বিষয়টার নাম লেখার জন্য বিষয়টার নাম লিখছি দা ইন্টারনেট ইউজার, ইট ওয়াজ 30%। 2016 সালে কত পার্সেন্ট ছিল, যে 30%। তারপরে স্ট্রাকচারটা আমাদের দেখো, এই ফুল স্টপ দেওয়ার পর ইন দা নেক্সট ইয়ার ইট ওয়াজ কত পার্সেন্ট, মানে পরবর্তী সালে কত পার্সেন্ট আছেন এটা আমাদের বলতে দেখানোর জন্য। দেখো পরবর্তী 17 সালে, 16 সালে পরে নেক্সট ইয়ার মানে 17 সালে 35%। তাহলে আমাদের লিখতে হবে এই যে দেখো 2017 সালে ইন দা নেক্সট ইয়ার ইট ওয়াজ 35%। তারপরে ডিউরিং দা পিরিয়ড, মানে ডিউরিং দিস পিরিয়ড মানে এই বছর, এই সময়কালের মধ্যে, মানে 2016 থেকে 2017 মধ্যে ইট ওয়াজ ভেরিড ফ্রম 30% টু 35%। দেখো এই সময়ের ভিতরে আমাদের কত আছে, 16 সালে আছেন 30%, 17 সালে আছে 35%। আমাদের স্ট্রাকচারটা এটাই বলছে, দেখো ডিউরিং দিস পিরিয়ড ইট ওয়াজ ভেরিড ফ্রম পার্সেন্ট টু পার্সেন্ট, আমরা এটা পার্সেন্টটা লিখে নিলাম। তারপর আমাদের লিখতে হবে হাউ এভার ইন, পরে সালটা বা নামটা লিখতে হবে। এই যে আমরা দেখো এই যে হাউ এভার লিখছি, ইন কমা দেওয়ার পর ইন, পরে হচ্ছে 2017 সালে পরে কত 2018 সাল 2018 ইন্টারনেট ইউজার, আমাদের বলছে বিষয়টা লিখতাম, তারপরে ওয়াজ কত পার্সেন্ট ছিল পার্সেন্টটা লিখতাম। দেখো 2018 সালে পার্সেন্ট আছেন কত 50%। এই যে হাউএভার ইন নামটা পরে বিষয়টা পরে ওয়াজ পার্সেন্টটা লিখলাম। তারপরে দেখো আমাদের পোস্ট অফ দেওয়ার পর স্ট্রাকচারটা পরে এন্ড ইন, এন্ড লেখার পর ইন লিখে সালটা, তারপর বিষয়টা এই বিষয়টা লিখতাম বলছে, পরে ইট ওয়াজ পার্সেন্টটা লিখতাম বলছে। তাহলে দেখো, তাহলে 18 সালের পরে কত হাউএভার 18 সাল, এই যে এন্ড ইন 2019, 18 পরে কি 19 মানে 2019 দা ইন্টারনেট ইউজার, এই বিষয়টা লিখলাম, পরে ওয়াজ কত পার্সেন্ট 65%, পরে এ ফুল স্টপ। তারপরে আমাদের দেখো 2019 সালে 65% ছিল। পরে আমাদের স্ট্রাকচারটা একটু লক্ষ্য করো, এগেইন ইন পরে নামটা সালটা লিখতাম, তারপর বিষয়টা লিখে ইট ওয়াজ পার্সেন্টেজটা লিখতাম পড়ছে। তাহলে দেখো আমরা এই যে লিখলাম এগেইন আবার ইন, দেখো ইন সালটা লিখলাম 2020, দেখো সালটা 2020, 2020 দা ইন্টারনেট ইউজার বিষয়টা নাম লিখলাম, ইট ওয়াজ 17%। তারপরে দেখো আমাদের স্ট্রাকচারটা কি বলছে, ইন ইনক্রিজ অথবা ডিসক্রিজ, যদি বৃদ্ধি পায় তাহলে ইনক্রিজ, হ্রাস পেলে ডিসক্রিজ ফ্রম দ্য নেক্সট ইয়ার, পরের বছর। দেখো পরের বছর 20 এর পরে 21, 20 আছেন 70 আর 21 হচ্ছে কত 73, তার মানে বৃদ্ধি পাইছে, তাহলে আমাদের কি লিখতে হবে ইনক্রিজ, ইট ইনক্রিজ ফ্রম দ্য লাস্ট ইয়ার, এটি পর্যন্ত। তারপরে দেখো পরে স্ট্রাকচারটা কি বলছে, ফাইনালি দ্য ভার গ্রাফ শোজ দ্যাট রাইস এন্ড ফল ইন, বিষয়টি লিখবো ফর ওভার দ্য ইয়ার্স। এই যে আমরা লিখছি দেখো ফাইনালি দ্য বার গ্রাফ শোজ দ্যাট রাইস এন্ড ফলস ইন দ্য ইন্টারনেট ইউজার, যে বিষয়টা লিখছি ওভার দ্য ইয়ার্স। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা অর্থ সহকারে এটা বিস্তারিত ব্যাখ্যা করে দেখাবো। তোমরা বিষয়টা ভালো করে বোঝার জন্য আমি এটা অর্থ সহকারে দেখিয়ে দিব। এখন দেখো দা বার গ্রাফ শোজ দা ইন্টারনেট ইউজার, মানে বার গ্রাফে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখানো হল। এখানে যেহেতু গ্রাফের কোনো নাম নাই, এখানে বার গ্রাফ দিছি। যদি আমার পাই পাই চার্ট থাকতো তো পাই চার্ট লিখতাম, আর যদি ডায়াগ্রাম থাকতো তো ডায়াগ্রাম লিখতাম। যেহেতু নাম নাই এই কারণে আমরা বার দেখবো। তারপরে দেখো অ্যাকর্ডিং টু দ্য বার গ্রাফ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ ইন্টারনেট ইউজার ওয়াজ ইন দ্য অফ 2015 and it was 25%। দেখো বার গ্রাফ অনুসারে ইন্টারনেট ব্যবহারকারীদের সর্বনিম্ন পার্সেন্ট ছিল 2015 সালে এবং এটি ছিল 25%। তারপরে দেখো on the other hand the highest percentage of internet user was in the year of 2021 and it was 73% from the year 2000
2021। অন্যদিকে ইন্টারনেট ব্যবহারকারীদের সর্বোচ্চ পার্সেন্ট ছিল 2021 সালে এবং এটি ছিল 2020 থেকে 2021 সাল পর্যন্ত 73% ছিল। তারপরটা দেখো, ইন দ্য নেক্সট ইয়ার ইট ওয়াজ 35%। পরের বছরে এটি ছিল 35%। ডিউরিং দিস পিরিয়ড ইট ভেরিড ফ্রম 30% টু 35%। এই সময়ের মধ্যে এটি 30% থেকে 35% পর্যন্ত পরিবর্তিত হয়। However, in 2018, the internet user was 50%. যাই হোক, however অর্থ হচ্ছে যাই হোক, 2018 সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 50%। দেখো তারপরে, and in 2019 the internet user was 65% এবং 2019 সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 65%। Again, আবার in 2020 the internet user it was 70%, মানে আবার 2020 সালে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা ছিল 70%। তারপরে দেখো, increased from the last year, গত বছরের তুলনা তা বেড়েছে। Finally, the graph shows that rise and fall in the internet user over the world. অবশেষে বা সবশেষে গ্রাফটি দেখায় যে বছরের পর বছর ধরে ইন্টারনেট ব্যবহারকারীদের উত্থান এবং পতন হচ্ছে, মানে আপ ডাউন হচ্ছে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা গ্রাফ এন্ড চার্টটি বুঝতে পেরেছো। আর তোমরা মনে রাখবা, গ্রাফ এন্ড চার্টের মধ্যে তোমাদের মার্ক থাকবে কিন্তু 8, মানে 8 থাকবে 8। তোমরা যদি এই স্ট্রাকচারটা ভালো করে আয়ত্ত করে নিতে পারো, তাহলে ইনশাল্লাহ এখানে তোমরা 8 এর মধ্যে 8ই পাবে। তোমরা যদি এটা ভুলভাল আনসার না করো, এইভাবে সঠিকভাবে আনসার করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।